সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুসরাত রহমান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি এবং বরাবরের মতো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছি একজন বিশেষ অতিথির সাথে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে মনোরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জহিরুদ্দিন আহমদ। তিনি চিফ কনসালটেন্ট হিসেবে প্রমিসেস মেডিকেলের সাথে আছেন। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। স্যার, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে মানসিক রোগী ও মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উপায়। এই বিষয়ের উপর ফিরিয়ে আনা সম্ভব? অবশ্যই সম্ভব। আপনার কাছ থেকে শুনে তো খুব আশাবাদী মনে হচ্ছে। না, অ্যাকচুয়ালি আমাদের প্রথমে মানসিক রোগটা কি জি, এই সেটাই জিনিসটা প্রথমে বুঝতে হয়, একটু জানতে পারি। কারণ মানসিক রোগ তো বাইরে থেকে দেখা যায় না। মানসিক রোগ বোঝা যায় ব্যবহারে। হঠাৎ করে কেউ উগ্র মেজাজ যদি করে, কোনো কথা বললে সামান্য কারণে যদি জিনিসপত্র ছুঁড়ে ফেলে, জিনিসপত্র অস্থির হয়ে যায়, কারোর সাথে কথা বলার সময় বেয়াদবি করা শুরু করে, অথবা গায়ে হাত তুলতে যায়, মারতে যায়, তখন বুঝতে হবে তার মানসিক সমস্যা আছে। এবং মানসিক সমস্যাটা অনেক প্রকার আছে। যারা আছে ডিপ্রেসড হয়ে যায়, চুপ হয়ে যায়, কারোর সাথে মিশে না, কথা বলে না, তারা কিছু খেতে চায় না, অন্যরকম জগতে চলে যায়, উদাসীন থাকে। আরেকটা হয় অ্যাগ্রেসিভ হয়ে যায়, তারা অল্পতেই বেশি কথা বলে, বেশি ছটফট করে, কোনো জায়গায় একটু বসতে পারে না, ছটফট করে বেড়ায় এবং সব কিছুতেই তারা উত্তেজিত হয়ে যায় এবং সামান্য কথাতেই তারা উত্তেজিত হয়ে যায় এবং এই রকম আর কি প্রবলেম। তো সাধারণত বোঝা যায় যে ব্যবহারিক জীবনে আমরা যখন সামাজিক জীবনে যখন আমরা বাবা মার সঙ্গে, ভাই বোনের সঙ্গে সবাই একত্রে মিলে কথা বলি, কেউ যদি উগ্র হয়ে যায়, কেউ যদি অন্যরকম ব্যবহার করে, তখনই বুঝতে পারি যে তার সমস্যা আছে। তার সমস্যা থাকলে তখন তার এটা চিকিৎসা সম্ভব। কিন্তু আমাদের সমস্যা যেটা হয়, আমাদের বাবা মায়েরা রোগীকে আনতে চান না ডাক্তারের কাছে এবং রোগীরা নিজেরাও যেতে চায় না। এবং না যেতে চাওয়ার ফলে হয় কি, একটা গ্যাপ হয়ে যায় এবং গ্যাপ হয়ে যায় এবং অসুখ বাড়তেই থাকে। এই জায়গাটাতে একটু প্রশ্ন করতে চাই স্যার, এই যে আনতে চায় না বা রোগীরা বলছেন যে আসতে চায় না, এটার পেছনে কারণ? এটার পিছনে কিছুটা সামাজিক, সাইকোলজিক্যাল। কারণ আমাদের দেশের একটা সোশ্যাল স্টিগমা আছে যে আমি যদি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাই, লোকে আমাকে পাগল ভাববে, সুতরাং আমি যাব না, আমি সিল্ড হয়ে যাব। এই যে একটা শুধু সর্দি, কাশি, আমাশা, পেট খারাপ, মাথা ব্যথা, গা ব্যথা, সব কিছুতে যেতে রাজি আছে, কিন্তু কেউ যদি বলে তার মানসিক সমস্যা আছে, তখন সে যেতে চায় না। এবং এটা যে একটা ভুল ধারণা, এই যে সোশ্যাল স্টিগমা, এটা একটা ভুল। আমি বিদেশে অনেক দিন ছিলাম, দেখেছি ওরা সামান্য কিছু প্রবলেম হলে, একটু কথা উল্টাপাল্টা হলেই তারা মানসিক বিশেষজ্ঞের কাছে যায়, সাইকিয়াট্রিস্টের কাছে যায়। কেউ যদি অল্পতেই রেগে যায়, অল্পতে অধৈর্য হয়ে যায়, তখন বলে যে ইউ মাস্ট সি সাইকিয়াট্রিস্ট। তো সুতরাং ওরা এটা ইজিলি নেয়, স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে ইজিলি নেয় না, কারণ আমাদের দেশে এটা এখনও প্রসার তেমন হয়নি। যদিও 20 বছর আগে আমি যখন দেশে প্রথম আসি, তখন কিন্তু একদম ছিল না। এখন তবু কিছুটা মানুষের চিকিৎসা নিতে চায়, তারা সাইকিয়াট্রিস্টের কাছে আসে, তবু অনেক বাধ্য হয়ে, এবং যারা শিক্ষিত। এবং এই যে আমরা যে আজকে কথা বলছি, এরকম কিছু প্ল্যাটফর্মও ক্রিয়েট হয়েছে এর মাঝে, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা হয়, মানসিক রোগ নিয়ে কথা বলা হয়। অল্প হলেও এটা শুরু হয়েছে, এটা একটা আশার দিক। এবং প্রমিসেস মেডিকেল একজন পায়োনিয়ার বলতে পারেন। এটা কয়েক বছর পর ফার্স্ট হয়েছে প্রোগ্রামের দিক দিয়ে। কারণ আমি জানি যে চিকিৎসা করা যায় দুইভাবে, ওষুধ দিয়ে এবং তাকে ভর্তি করে, তাকে কাউন্সেলিং করে, তাকে বিহেভিয়ারাল থেরাপি দিয়ে বিভিন্নভাবে প্রোগ্রাম করা যায়। এই সমস্ত রিহ্যাব সেন্টারে বা প্রোগ্রামে, সাইকিয়াট্রিক ক্লিনিকে যদি আসে, তাহলে অনেকগুলি প্রোগ্রাম আছে। তাদেরকে চিকিৎসা ও ওষুধপত্র তো আছেই, তার সাথে তাদের কিছু এক্সারসাইজ আছে, তাদের কিছু বিহেভিয়ারাল থেরাপি আছে, তাদেরকে কাউন্সেলিং করা হয়, তাদের জন্যে খেলাধুলার ব্যবস্থা আছে, তাদের জন্য গান বাজনার ব্যবস্থা আছে, তাদের জন্য ধর্মীয় আচার অনুষ্ঠানের ব্যবস্থা আছে, এবং সবচেয়ে বড় কথা, তাদের মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়ার পিকনিকের মতনও ব্যবস্থা আছে। তো একবার যদি কেউ আসে এরকম সেন্টারে, তাহলে তারা বুঝতে পারবে যে আসলে এখানে আসলে
অনেক ভালো, অনেক আরাম আছে এবং তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে সুস্থ পারে। হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। স্যার, আমাদের আজকের টপিকের মাঝে মানসিক রোগের সাথে মাদকাসক্ত এই একটা টার্ম আছে, যেটা আমরা জানি যে প্রমিসেস মেডিকেলেও মানসিক রোগের যেমন চিকিৎসা দেওয়া হয়, তেমনি মাদকাসক্তির জন্য একটা ভালো চিকিৎসার প্রোগ্রামের ব্যবস্থা আছে। একটু মাদকাসক্তি সম্পর্কে যদি বলতে শুরু করেন স্যার, ওখান থেকে শুরু বলেছিলাম যে একটা ব্যবহার তার দেখা যায় যে যেমন কেউ যদি মাদকাসক্তি গ্রহণ করে, সে হয়তো দেখা গেল দিনের বেলা ঘুমাচ্ছে, সারা রাত জেগে আছে, অস্থির হয়ে আছে, যখন তখন বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে, সময় মতো বাড়িতে আসছে না, কেউ কোনো কথা বললে কথার উত্তর ঠিক মতো দিচ্ছে না, এবং তার কথাবার্তায় চালচলনে ধরা যায় যে স্বাভাবিক না। তখন বিভিন্ন রকম মাদকাসক্তি এখন ইজিলি অ্যাভেলেবল, কারণ এটা সব জায়গায় পাওয়া যাচ্ছে। সুতরাং এখন আসক্তি কখন বলবো স্যার? আসক্তি হচ্ছে যখন অ্যাডিকশন হয়ে যায়। একটা আছে ইউজ, একটা আছে মিসইউজ, একটা আছে অ্যাবিউজ। ইউজ করলাম, যেমন আমি মাথা ব্যথার জন্য যদি কোনো মাথা ব্যথার ওষুধ খাই বা ঘুমায় আসার জন্য কিছু ঘুমের ওষুধ খাই, সেটা হচ্ছে ইউজ। কিন্তু আমি যদি এটা অতিরিক্ত খেয়ে ফেলি, তখন এটা অ্যাবিউজ হয়ে যায়। তখন এটার থেকে একটা প্রতিক্রিয়া হয়, এবং এই প্রতিক্রিয়াতে তখন তার ব্যবহারিক, তার চেহারায়, তার শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, যে কারণে দেখা যায় তার লিভার ফেলিওর হতে পারে, তার পেটে পানি আসতে পারে, তার হাতে পায়ে পানি আসতে পারে, মুখ ফুলে যেতে পারে, তার কিডনিতে প্রবলেম হতে পারে, তার হার্টে প্রবলেম হতে পারে। আমার একটা রোগী ছিল, সে হেরোইন নিত, এবং তাকে চিকিৎসা করে কিছুটা সুস্থ করার পরে বলেছিলাম যে তোমার হার্টের অবস্থা খুব খারাপ, তুমি আর জীবনে কখনো নেশা টেশা করো না, সুস্থ হয়ে গেছো। সে সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। হঠাৎ করে সে কিছু জিনিস প্রোডাকশন বিক্রি করে তার হাতে ক্যাশ পয়সা আসছে। তার বন্ধুবান্ধবরা বলল যে চল পার্টি করি। তো পার্টি করা মানে তো আর মদ খাওয়া, নেশার জিনিস করা, এই করা, এইগুলা করতে গিয়ে তার আবার শুরু হয়েছে, এবং যেটাকে বলা হলে সে দৌড়ে হাসপাতালে এসে বেডে ওঠার আগেই মরে গেছে। এন্ডোকার্ডিয়াল শক বলি আমরা। একদম তখন হার্টের যে মাসেল, যে এন্ডোকার্ডিয়ামটা, এটা একদম চিপে যায় এবং চিপের সাথে সাথে মৃত্যু হয়। সুতরাং এই যে নেশার যারা করে, নেশার একটা অবধারিত জিনিস আছে মৃত্যু। মৃত্যু ছাড়াও তারা সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারে, তারা অন্ধ হতে পারে, তারা তুতলামি করতে পারে, তারা কানে কম শুনতে পারে, তারা দেখা যায় যে ব্যবহারিক জীবনে তাদের অন্য স্বাভাবিক লোকের মতো না। সবাই খেতে বসছে, কোনো একটা পার্মানেন্ট শারীরিক ড্যামেজ হয়ে যেতে পারে, আবার আচরণগত কিছু পার্মানেন্ট চেঞ্জ আসতে পারে। সবাই খেতে বসছে, যার এই সমস্যা হয়েছে সে হয়তো গপ গপ করে খেয়ে যাচ্ছে, সে কারো দিকে তাকাচ্ছে না। সবাই হয়তো খাচ্ছে, শেয়ার করছে, কিন্তু শেয়ার আর কেয়ারের মধ্যে সে নাই, সে তার মতো সে তার জগতেই আছে। সুতরাং এই যে জিনিসগুলো আসক্ত হয়ে যায়, তখন হয়ে যায় কি পরিবারের জন্য একটা হেডেক হয়ে যায়, সমাজের জন্য একটা হেডেক হয়ে যায়। তখন তাদেরকে মাদকাসক্ত, এবং এই মাদকাসক্তি তখন তার চিকিৎসা অবশ্যই প্রয়োজন। এবং মাদকাসক্তি চিকিৎসা করতে গেলে আমরা যে এক্সাম্পল দিলাম, যেমন প্রমিসেস মেডিকেল যেরকম আছে, এরকম আমরা নিতে পারি। এবং এখানে আমার মানে খুব কমনলি এই প্রশ্নগুলো অনেকের মাঝে কাজ করে যে মাদক তো ব্যবহার যারা করছে, আপনি তো বললেন যে আসক্তি যখন হয় তখন আসলে মানে তার বিভিন্ন সিমটম হয়, কিন্তু অনেকেরই মনে প্রশ্ন আছে যেটা তো সে যখন ইউজ করে তখনই তার এটা হয়, সে যদি ব্যবহার না করে তাহলে তো আর হয় না। তাহলে ব্যবহারটা বন্ধ কেন করছে? ব্যবহার করার পরে তার শরীরে একটা এফেক্ট থাকে, এবং এটাকে বলে উইথড্রল এফেক্ট। এবং দেখা যায় যে সেই সময় সে যদি না নেয় নেশা, তখন সে মানে ঘেমে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, পেট কামড়াচ্ছে, যেখানে সেখানে পেশাব পায়খানা করে দিচ্ছে, বমি করছে, এবং তাদের বিভিন্ন রকম উইথড্রল এফেক্ট হচ্ছে। সেই জন্য যারা নেশা করে তখন তাদের হয় কি, তারা যদি সেই সময় নাও খায় তাদের এইরকম প্রবলেম হয়, এবং এই জন্য তখন তাদের চিকিৎসা করতে হয়। চিকিৎসা করলে তখন তাদের এই উইথড্রল সিমটমটা হয় না। তার মানে বিষয়টা এরকম না যে ইচ্ছে করলেই বন্ধ করে ফেলতে পারবে, স্বাভাবিক মানুষের মনে যে সম্ভব না ধারণাটা কাজ করে যে না খেলেই তো হয়, না খেলেই হয়, এটা বন্ধ করতে কেন পারছে না? ইচ্ছা করলেই বন্ধ করতে পারে। অনেকে বলে যে আমি চেষ্টা করেছি বন্ধ করতে, কিন্তু পারি না, কারণ ওই উইথড্রল এফেক্ট হয়। তো সুতরাং তারা যদি একটা বিশেষজ্ঞের কাছে যায়, চিকিৎসা নেয়, সাজেশন নেয়, মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যায়, তাহলে তারা ইজিলি চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেতে পারে। সুতরাং এটা কোনো কঠিন কিছু না।
আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন, উনি ৩৫ বছর ধরে নেশা করেছেন, বাবা মা আত্মীয় স্বজন কোনোভাবে কিছু করতে পারে না, সে আরমানটোলার দিকে থাকতো। তো এখন সেই ছেলে একবার প্রমিজে ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে সে সুস্থ হয়ে গেল, এবং যখন সুস্থ হয়ে গেল তার বাবা মা অবাক হয়ে গেছে যে আমার ছেলে ৩৫ বছর ধরে নেশা করতেছে, সে সুস্থ হলো কীভাবে। তো সেরকম আমাদের ট্রিটমেন্টের ম্যাজিক আছে, আমরা সুস্থ করে দিতে পারি। সুতরাং আমাদের কোঅপারেশন দরকার, ফ্যামিলি যদি কোঅপারেশন করে তাহলে পরে আমরা বলেছেন যে ফ্যামিলি এবং যে মানুষটি চিকিৎসা নিচ্ছে তার নিজেরও দিক থেকে উদ্যোগের দরকার আছে। স্যার একটা ছোট্ট বিরতি নেব, তারপর আমরা এই বিষয়ের উপরে আবার কথা বলবো। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে অধ্যাপক ডাক্তার জহিরউদ্দিন আহমেদের সাথে মানসিক রোগী ও মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উপায়, এই বিষয়ের উপর। স্যার, বিরতির আগে যেই জায়গাটিতে ছিলাম আপনি বলেছিলেন যে সহযোগিতা দরকার, পরিবারের সহযোগিতা এবং যিনি রোগী তার নিজস্ব সহযোগিতা, তার নিজের চেষ্টা। প্রথমে স্বীকার করতে হবে যে আমার একটা অসুখ আছে এবং আমি সুস্থ হতে চাই। আমি মাদকাসক্তিকে একটা অসুখ বলছি, কারণ এটা যেমন প্রত্যেকটা জিনিসই, যেমন আমরা পেথিডিন ইনজেকশন, একটা ইনজেকশন আমরা হাসপাতালে ব্যবহার করি ব্যথার জন্য, অপারেশনের জন্য, কিন্তু এই পেথিডিন ইনজেকশনটা যদি আমরা রোজ রোজ ব্যবহার করতে থাকি, এটা অ্যাডিকশন হয়ে যায়। তখন এটা ছাড়া ভাল লাগে না, তখন বলে যে এই পেশেন্টরা বলে ডাক্তার সাহেব ওই ইনজেকশনটা দেন, ওইটা না দিলে ভাল লাগে না, তার মানে ওইটা একটা অভ্যাস হয়ে গেছে। তো সুতরাং তখন বুঝতে হবে যে আমার বোধহয় অ্যাডিকশন হয়ে গেল, তখন তার চিকিৎসা দরকার এবং তখন তাকে অ্যান্টিডোট দিতে হয়। আমরা বলি অ্যাবিউজ অ্যান্টাবিউজ, আমরা কিছু ওষুধ ইউজ করি যাতে এই উইথড্রল এফেক্টটা না হয়। সে কারণে মোট কথা পেশেন্টকে সচেতন হতে হবে, সহযোগিতা করতে হবে এবং পেশেন্টের আত্মীয় স্বজন তাদের সহযোগিতা লাগবে। আমাদের একটা দেশে একটা প্রবলেম আছে যে আমাদের আত্মীয় স্বজনরা, পেশেন্টের আত্মীয় স্বজনরা লুকাতে চায়, তারা বলে যে না আমার ছেলে কিছু হয়নি, ওই সামান্য একটু মাঝে মাঝে একটু রেগে যায়, আর কিছু না, সব ঠিক আছে। এইটা করা উচিত না। এটা যদি তারা করে তাহলে পরে হবে কি, চিকিৎসা হবে না এবং আলটিমেটলি আস্তে 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 গাঢ় অবস্থা হয়ে যাবে। আমি এরকম অনেক পেশেন্টকে দেখেছি যারা চিকিৎসা করেনি, না করে এমন অবস্থা হয়ে গেছে তাদের মুখ দিয়ে সারাক্ষণ লালা পড়ে, হাত পাগুলো কুঁকড়ে গেছে, হাত পাগুলো কাঁপতে থাকে সবসময় এবং কোনো কথা বলতে পারে না, কথা বলতে গেলে তোতলাতে থাকে, অর্থাৎ তার সমস্ত শরীর সিস্টেম ড্যামেজ হয়ে গেছে এবং দেখা যায় তার কিডনি ফেলিয়ার হয়েছে, তার লিভার ফেলিয়ার হয়েছে। সুতরাং এখন কথা হচ্ছে লং টার্মে। সেই জন্য বাবা মারা যদি লুকায় তাহলে তারা ভুল করবে, তারা যেন না লুকিয়ে ছেলেকে চিকিৎসা করতে নিয়ে আসে। তারা বিশেষ করে টিনেজার ছেলেপেলেরা, অল্প বয়সী ছেলেপেলেরা এখন এই ইউটিউব হওয়াতে তারা অনেক কিছু পায়, অনেক কিছু দেখতে পারে, তাদের এইটা থেকে অনেক কিছু খবর পায়, তখন তারা এটা আস্তে আস্তে অ্যাডিকশন হয়ে যাচ্ছে। শুধু যে ওই ওষুধে অ্যাডিকশন হচ্ছে তা না, তারা মোবাইল অ্যাডিকশন হয়ে যাচ্ছে এবং মোবাইল অ্যাডিকশনেরও কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে। আমার কাছে অনেক পেশেন্ট এসছে যাদের মোবাইল বেশি অ্যাডিকশনের ফলে তারা কানে কম শুনে, চোখে কম দেখে এবং তাদের ট্রেমার হয় এবং কাঁপে, হাত পা কাঁপে এবং খিঁচুনি হয়। সুতরাং দেখা গেছে যে মোবাইল অ্যাডিকশনও আরেকটা খারাপ। সুতরাং ড্রাগস যে শুধু এটা তা না, মানে অ্যাডিকশন শুধু ড্রাগেই হয় তা না, অন্য কিছুতেও হতে পারে, তার মধ্যে মোবাইল একটা। রাইট। এবং এই জন্য আমাদের সমস্যা হচ্ছে এই মোবাইল এসে সমস্ত জিনিস আমাদের হাতে এসে গেছে, হাতের মুঠে চলে আসছে, মুঠোফোন যেটাকে আমরা বলি, এই মুঠের মধ্যে আমাদের করাপশনটা চলে আসছে। এই করাপশনটা আমরা দেখতে পারি, আমরা সব কিছু পাই এখানে, কিন্তু আমরা যদি ওই রেস্ট্রিক্টেড করে ফোনটা দেই যে স্টুডেন্ট যে মোবাইল দেয় বাবা মা, তখন যদি রেস্ট্রিক্টেড করে দেয় যে বাচ্চাকে অ্যালাউ করা যাবে না সেই সমস্ত জিনিস করে, তাহলে পরে কিছুটা সম্ভব। আর অনেকে বাবা মা আছে কি ছেলেপেলেকে ঠান্ডা করার জন্য একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখে যে থাক, এটা দিয়ে থাক, কিন্তু এটা ঠিক না। অনেকে দেখা যায় রাতকে রাত বসে আছে, মোবাইল দেখছে, মোবাইল খেলতেছে এবং তারা ঘুমায় না এবং এটা করতে করতে এমন হয় যে পরদিন দিনের বেলা তারা ক্লান্ত অনুভব করে, তারা নিজেদের মধ্যে গা ব্যথা শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়, অল্পতেই মেজাজ খিটখিটে হয়ে যায় এই সমস্ত কারণে। সুতরাং নেশা সবই খারাপ।
এই মোবাইল অ্যাডিকশনের জায়গাটাতে আমার একটা প্রশ্ন আসলো, আরেকটা প্রশ্ন আসলে আসছিল, কিন্তু এইটা খুব রিলেভেন্ট মনে হচ্ছে। কারো ক্ষেত্রে যদি মোবাইল অ্যাডিকশন দেখা দেয়, সেই ক্ষেত্রে কি তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? অবশ্যই, অবশ্যই সেখানেও হওয়া উচিত। চিকিৎসা আছে। যেমন আমি ওই ইএনটি স্পেশালিস্ট একজন টিভি প্রোগ্রাম করে মাঝে মাঝে, উনি বলেছেন আমার কাছে অনেক রোগী এসছে যারা কানে ভালো করে শোনে না, এই মোবাইল শুনতে শুনতে সারাক্ষণ কানের মধ্যে লাগিয়ে মিউজিক শুনতেছে, জোরে জোরে মিউজিক শুনতেছে, এবং আস্তে আস্তে তাদের হিয়ারিং লস হয়ে যাচ্ছে, কন্ডাকশন ডিফনেস যেটাকে বলি, দূরের শব্দ শুনতে পাচ্ছে না, কাছে গিয়ে জোরে চিৎকার করে কথা বলতে হয়, এবং তাদেরও অভ্যাস হয়ে যায় জোরে চিৎকার করে কথা বলা, তারা আস্তে কথা বলতে পারে না। তো এই যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা কাটানোর জন্য কি কোনো মেডিসিন দেওয়া হয়? হ্যাঁ, এটার মেডিসিন দেওয়া যাবে, এবং প্লাস এই হ্যাবিটটাও চেঞ্জ করতে হবে। যেমন আমি আমার অনেক পেশেন্টদেরকে আমি বলি যে যদি কাউকে মোবাইল দিতে হয় দিনের বেলা দেন, দিনের বেলা কথা বলে, কিন্তু রাত্রে দেবেন না। রাতে দিলে পরে হয় কি, ওই পুরো কনসেন্ট্রেশনটা তখন ওখানে চলে আসে এবং তার ব্রেইনের উপর এফেক্ট করে। কারণ আমাদের জানা উচিত যে আমাদের ব্রেইনটা একটা কম্পিউটারাইজ জিনিস, এবং এর মধ্যে নিওকর্টেক্স একটা জিনিস আছে, যে মেসেঞ্জারগুলো একটা থেকে আরেকটা যায়। আমরা যেমন ছোটোবেলায় স্কুলে দেখতাম রিলে রেস, যেমন একটা কাঠি নিয়ে একজনকে পাস করে দিত, আবার একজনকে পাস করে দেয়। মেসেঞ্জারগুলো ঠিক এরকম, ব্রেনের ভেতরে সার্কিটগুলো যেভাবে কাজ করে, অর্থাৎ এক জায়গা থেকে শুরু হলো, আরেক জায়গায় এসে থামলো, তার থেকে পাস করে দিল, সে আবার আরেক জায়গায় গেল, এভাবে করে পুরো মেসেজটা, পুরো সার্কিটটা হয়ে আসে। কিন্তু এখন আমরা যদি এই নেশার করি, তাহলে ওই সার্কিটটা বন্ধ হয়ে যাবে। তখন দেখা যাবে কথার ইনকোঅর্ডিনেশন হয়ে যাচ্ছে, আমি কি বলতে চাচ্ছি আমি বুঝাতে চাচ্ছি না, আমি কি করতে চাই আমি করতে পারছি না, আমি একটা বলতে চাই বলতে পারি না। তখন দেখা যাচ্ছে যে এই 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 যে গ্যাপটা, এটা এই মোবাইলের থেকে হয়, এবং তখন তার এই জিনিসগুলো খুব খারাপ। কারণ এটা ইলেকট্রনিক্স ডিভাইস, আমাদের মোবাইলে যে কানেকশনের তো তারে টেলিফোনের আসে না, এটা আসে স্যাটেলাইট থেকে। স্যাটেলাইট থেকে যখন আসছে তাতে রেডিয়েশন সহ আসছে। সুতরাং একটা রুমে যখন ফোনে কথা বলছে, মোবাইলে কথা বলছে, সে রেডিয়েশন তো ছড়িয়ে পড়ছে, যে কারণে হাসপাতালে আইসিইউতে মোবাইল টেলিফোন নেওয়া নিষেধ, এবং সিসিইউতে, কারণ ওটাতে হার্টের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়, কারণ এটা রেডিয়েশন, তো ফ্রিকোয়েন্সি যাচ্ছে। তো সুতরাং আমাদের এটা জানা উচিত যে মোবাইল এডিকশনটাও খারাপ, এবং আমাদের ড্রাগসের এডিকশনটাও খারাপ। এই মোবাইল অ্যাডিকশনের ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট প্রসিডিওরে বলছেন যে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, এবং বিহেভিয়ার থেরাপি আপনি বললেন যে লিমিট করে দাও, তার মানে বিহেভিয়ারাল কিছু ম্যানেজমেন্ট করে, এবং তাদেরকে অন্য কিছু দাও। আমি বলি ওই সময় তারা ক্যারাম বোর্ড খেলুক, তারা টেবিল টেনিস খেলুক, তারা লুডো খেলুক, তারা দাবা খেলুক, অর্থাৎ অন্য কিছু দিয়ে তাদেরকে সময় কাটাতে পারে। ওই মোবাইলের সময়টাকে অন্য ডাইভার্ট করে দিতে হবে, তাহলে পরে সুবিধা। এবং তার সঙ্গে আমরা যে ওই কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিতে পারি, যেমন কিছু কিছু ওষুধ আছে, যেমন ব্রেনের থিঙ্কিং পাওয়ার বা চিন্তা শক্তিটাকে ডিস্টার্ব করে এই মোবাইলে, তখন আমরা ওই ধরনের ওষুধ দিই যাতে আমাদের ওই থিঙ্কিং পাওয়ারটা বেড়ে যায়। ইভেন অনেক পেশেন্ট আছে যারা স্ট্রোক হওয়ার পরে অনেক কিছু ভুলে যায়, কথা বলতে পারে না, বুঝাতে পারে না, তাদেরকে আমরা ওইভাবে চিকিৎসা করি। চিকিৎসা করলে পরে তখন দেখা যায় তারা চিনতে পারে, কথা বলতে পারে। অনেক পেশেন্ট যারা আসে ডিমেনশিয়া রোগী, বয়স্ক রোগী, 65 বছরের উপরে, প্রায় দেখা যায় যে ভুলে যাচ্ছে, কাকে চিনতে পারছে না, অমুকে কথা বলতে পারছে না, বা ঘরের মধ্যে পেশাব পায়খানা করে দিচ্ছে, অর্থাৎ নিজের কোনো কোঅর্ডিনেশন থাকছে না। তখন তাদের আমরা ওই ধরনের ওষুধ দিই। ওষুধ দিলে পরে তার স্মৃতিশক্তিটা আবার ফিরে আসে, সবাইকে চিনতে পারে, সবার আবার স্বাভাবিক সুস্থ হয়ে যায়। আমার তো একটা খুব ভালো রুগী এসেছিল, একদম পুরো অবস্থা খারাপ ছিল, লুঙ্গিতে পেশাব পায়খানা করে দিত। সেই রোগী ভালো হলো, এবং ভালো হওয়ার পরে সুস্থ হয়ে তিনি সপ্তাহে গিয়ে বাজার করে আনতেন, তারপরে লাস্টলি হজ করেও আসছেন। রিসেন্টলি উনি গত বছর মারা গেছেন, কিন্তু এই যে যতটা দিন ছিলেন ততদিন সে ভালো ছিলেন। ওনার ডিমেনশিয়া ছিল, ডিমেনশিয়া ট্রিটমেন্টের পর উনি, হ্যাঁ, ট্রিটমেন্টের পরে ভালো অনেকটা ব্যালেন্সে ফিরে আসলেন। তারপর আরেকটা পেশেন্ট ছিল, উনি ছিলেন জাস্টিস, ওনার ছিল ট্রেমার আর পার্কিনসনিজম, এবং সেই জন্য কাঁপতো এবং কথা বলতে পারতো না। আলটিমেটলি উনি ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, হজ করে এসছেন। তার ওয়াইফ এসে এত খুশি, বলে যে বাবা তুমি আমার থেকে বয়স কম, নাহলে আমি তোমার পা ধরতাম, মানে এত খুশি হয়েছেন।
তো সেই তার জন্য মানে চিকিৎসায় আসলে অনেক কিছুর থেকে বের হওয়া সম্ভব, মানে আরাম হওয়া সম্ভব। এই জন্য আমাদের চিকিৎসাকে ভয় পেলে চলবে না, অ্যাভয়েড করলে চলবে না, আমাদেরকে আসতে হবে। সেই জায়গাটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম। এই বিষয়টা বা ওই বিষয়টাই আমি আনবো। একটা বিরতির সময় হয়ে এলো, বিরতির পরে এসে কথা বলছি। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, সঙ্গেই থাকুন। বিরতি নিয়ে আবারও ফিরে এলাম প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে মানসিক রোগী ও মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উপায় নিয়ে অধ্যাপক ডাক্তার জহিরুদ্দিন আহমেদের সাথে। স্যার, যেই জায়গাটাতে আমি আসতে চাইছি সেটি হচ্ছে এই যে মাদকাসক্তির চিকিৎসার কথা আমরা বলছি, এই জায়গাটিতে পরিবারগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় যে এক তো আপনি বললেন যে খুব রেজিস্ট্যান্স কাজ করে, অনেক সময় হাইড করতে চায়, তারা নিয়ে আসতে চায় না, কিন্তু তারপর এখন আবার অনেক পরিবার নিয়ে আসে এবং নিয়ে আসার পর এটা যখন দেখে যে চিকিৎসা সম্পূর্ণ করেছে, ফিরে যাওয়ার পরে আবার রিল্যাপস হয়েছে, যেটা আসলে একটা প্রসেস এই মাদকাসক্তির চিকিৎসায়, তখন অ্যাকচুয়ালি তাদের ভেতরে একদম মনটা ভেঙে যায়। আসছিলাম এই ব্যাপারে। তো আমি প্রশ্নটাই আসি যে এই যে মনটা ভেঙে যায় এবং তারা যে মোটিভেশনটা নিয়ে তারা শুরু করেছিল, এই মোটিভেশনটা তারা আর ধরে রাখতে পারে না। কাজে যে সহযোগিতা আমরা তাদের কাছ থেকে চাইছিলাম, সেই সহযোগিতার জায়গাটাতে ওনারা তখন খুব আনএবল হয়ে যায়। এই জায়গাটি সম্পর্কে কি বলবেন? আমি বলেছিলাম যে কাউন্সেলিং একটা জিনিস। কাউন্সেলিং অর্থাৎ তাকে পেশেন্টকে বুঝিয়ে দেওয়া যে এই যে চিকিৎসা করছেন, এই চিকিৎসা একটা আপনাকে ঔষধ দিয়ে সাময়িকভাবে করা হয়েছে এবং পরবর্তীতে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন এবং সুস্থ হলে পরে একদম মোটামুটি পুরো নতুন জীবনে ফিরে আসবেন। কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে। আপনি যদি আজকে চিকিৎসা নিলেন, নেওয়ার পর পালিয়ে গেলেন, আসলেন না 1 বছর 2 বছর, কোনো খবর নাই, আবার রিল্যাপস করবে। কিন্তু এটা যদি তাকে বলা হয় যে আপনি 15 দিন পর পর, 1 মাস পর পর আপনি এসে ডক্টরের সঙ্গে ফলো আপ করবেন, চিকিৎসা করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রয়োজন হলে তাকে কিছু হোমওয়ার্ক দেব। এবং আমার এক পেশেন্ট ছিল, সে ছবি আঁকতে পারতো, এমনিতে খুব অল্পতেই রেগে যেত, মাকে মারতো টারতো। তখন আমি বললাম, তুমি এক কাজ করো, তোমাকে একটা আমি হোমওয়ার্ক দিলাম, প্রতি সপ্তাহে তুমি আসার সময় আমাকে কিছু ছবি এঁকে দাও। তখন সে একটা ড্রয়িং খাতায় নিয়ে ছবি এঁকে এঁকে আমাকে দেখাতো, এই যে দেখেন আমি কলা গাছ এঁকেছি, আমি মোড়ক এঁকেছি, আমি এইটা করেছি, এবং হি ওয়াজ ভেরি হ্যাপি। এবং সেই কারণেই তখন বলেছিলাম যে ফলো আপ। আমাদের দেশে যে জিনিসটা মনে করা দরকার যে আমি ডাক্তারের কাছে গেলাম, ভালো হয়েছি, আর ওষুধ খাওয়ার কি দরকার, কিন্তু এটা ঠিক না। যেমন WHO একটা ক্লাসিফিকেশন করেছেন, কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ মানে একজনের থেকে একজনের ছোঁয়াছুঁয়ি রোগ, হ্যাঁ, যেমন টিবি ধরতে পারি, স্মল পক্স ধরতে পারি, চিকেন পক্স ধরতে পারি, মেজেলস ধরতে পারি, এগুলো হচ্ছে ছোঁয়াছুঁয়ি রোগ, হ্যাঁ, একজনের থেকে আরেকজনের হয়। কিন্তু এগুলোর চিকিৎসা লিমিটেড, যেমন হয়তো 7 দিন বা 10 দিন আমরা চিকিৎসা করলাম, তারপরে ভালো হয়ে গেল, আর দরকার নাই। কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ, যেটা মানে একজনের থেকে একজন ছড়ায় না, সেটা খুব ডেঞ্জারাস। এইটা রোগটা হলে যেমন একটা হচ্ছে ডায়াবেটিস, এটা বংশগত। এটা ডায়াবেটিস হয়েছে, আমি চিকিৎসা করলাম, ভালো থাকলাম, কিন্তু চিকিৎসা ছেড়ে দিলাম, আবার বেড়ে গেল, সুতরাং তার চিকিৎসা করতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে হাঁপানি রোগ, যারা শ্বাসকষ্ট হয়, তাদের COPD বলে আমরা একটা ডিজিজ বলি, যে তাদের আছে, তাদের চিকিৎসা নিতে হবে। তারপরে আপনার ধরেন হার্ট ডিজিজ, যাদের হাই প্রেশার থাকে, তাকে ওষুধ খেয়ে কমাতে হবে, নাহলে স্ট্রোক হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। সুতরাং তেমনি মানসিক রোগটাও এইরকম পড়ে। কিছু কোলাজেন ডিজিজ আছে, যেরকম ডিজিজ হলে পরে নিউরোফাইব্রোমা, এই ধরনের কিছু রোগ আছে, এবং যাদেরকে দিলে এটা তাদের চিকিৎসা চালাতে হয়, না চালালে তারা অচল হয়ে যাবে। তেমনি মানসিক রোগী বা ড্রাগ এডিক্ট বা যারা মাদকাসক্ত রোগী, তাদেরকে যদি চিকিৎসা করার পর ফলো আপ না করে, তাহলে এটা আবার রিল্যাপস করবে। সুতরাং ফলো আপ ইজ এ মাস্ট। এবং তাতে এসে 15 দিন পরে হোক, 1 মাস পরে হোক, 3 মাস পরে হোক, দেখা করতে হবে এবং সাজেশন নিতে হবে, এবং তাদেরকে কিছু একটা কাজে থাকতে হবে, প্রোডাক্টিভ হতে হবে। যেমন আমি বলে দিই যে আপনি কিছু না করেন, কয়েকটা টব নেন, মাটি নেন, ফুল গাছ লাগান, ফুল গাছ লাগিয়ে আপনি সময় ব্যয় করেন। আপনি যদি প্রয়োজন হয় একটি রং কিনে নেন, একটা ব্রাশ নেন, আপনি দরজাটাকে রং করেন, তাহলে পরে আপনি দেখবেন আপনার সময়টাকে কেটে যাচ্ছে। অর্থাৎ বিজি রাখতে হবে।
মানে তাকে চিকিৎসা দিতে হবে এবং তাকে একটা কাজ দিতে হবে বিজি রাখার জন্য, যাতে সে ওই নেশার দিকে আর না ঝুঁকে। তার মানে ফলো আপের বিষয়টা আপনি খুব জোর দিয়ে বলছেন, যেটা যদি না হয় তাহলে সেখানে রিল্যাপস হতে পারে। এই রিল্যাপস হওয়ার বিষয়টা আসলে কেমন, মানে এটা আসলে কি খুবই অসম্ভব, নাকি এই রোগের ক্ষেত্রে এই চিকিৎসার ক্ষেত্রে রিল্যাপসটা আসতেই পারে? কিছু কিছু রোগ আছে যেগুলো রিল্যাপস হয়, যেটা আমি একটু আগে বললাম, যেমন ডায়াবেটিস একটা রোগ, হাই প্রেশার একটা রোগ, হ্যাঁ, হার্টের রোগী একটা রোগ। এদেরকে চিকিৎসা কন্টিনিউ করতে হবে, চিকিৎসা কন্টিনিউ করতে হবে। তার মানে হচ্ছে যে ধরনের রোগগুলো এরকম ক্রনিক, তার মধ্যে মাদকাসক্তিও আসলে একটা ক্রনিক। ডায়াবেটিস যেমন ম্যানেজমেন্টে না থাকলে রিল্যাপস হতে পারে, মাদকাসক্তিও তেমনি ম্যানেজমেন্টে না থাকলে রিল্যাপস হতে পারে। মাদকাসক্তি বা মানসিক রোগ, এটাও ফলো আপ করতে হবে, তাকে চিকিৎসা করতে হবে। চিকিৎসা চালিয়ে যেতে হবে। চিকিৎসার মধ্যে থাকলে পরে সে সম্পূর্ণ ভালো থাকবে। আমার এক মেট্রন একবার আসলো, তার ছেলে ওষুধ খেতে চায় না, ওকে জানিয়ে খাওয়াতে পারবে না, তাকে আনতেও পারবে না, বলে আমি ওষুধ যদি খাওয়া দিই, সর্দির ওষুধ, ঠান্ডার ওষুধ, তাহলে সে খাবে, বলে আমার থেকে প্রেসক্রিপশন করে নিয়ে ওষুধ খাওয়াতো। এবং সেই ছেলে ভালো আছে, সুন্দর কাজ করে, ব্যাংকে জব করে এবং খুব ভালো বিরাট অফিসার। কিন্তু সে যখনই ওষুধ বন্ধ করে তখনই আবার রিল্যাপস করে। তখন তার মাকে বললাম যে আপনি ওষুধ বন্ধ করতে পারবেন না, আপনি খাওয়ার মধ্যে হোক, যেমনি করেই হোক, আপনি বুঝিয়ে হোক, আপনি ওষুধ খাওয়াবেন, এবং এটা না করলে সে রিল্যাপস করবে। এবং এইটি হয় আমাদের দেশে, যেটা হয় যে মানে ভালো হয়ে গেলে পরে ডাক্তারের সঙ্গে আমি আর যোগাযোগ করবো না, এটা না, যোগাযোগ রাখতে হবে, তাই না, ফলো আপে থাকতে হবে। ফলো আপে থাকা, এখানে স্যার কাউন্সেলিং এর ভূমিকাটা যদি একটু বলতেন। এক্স্যাক্টলি, এবং কাউন্সেলিং এর ব্যাপারেও হয়েছে, যেটা পার্সোনাল কাউন্সেলিংও থাকতে পারে, গ্রুপ থেরাপি থাকতে পারে, ফ্যামিলি কাউন্সেলিং থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একত্রে যদি আমরা কাউন্সেলিং করি, তাহলে তারা বুঝতে পারে যে কার কি দায়িত্ব, বাবার কি দায়িত্ব, মায়ের কি দায়িত্ব, ভাইয়ের কি দায়িত্ব, বোনের কি দায়িত্ব, অর্থাৎ সবারই দায়িত্ব আছে, কেউ এসকেপ করতে পারবে না। কেউ যদি বলে যে না ও হয়েছে, ও মর গিয়া, আমার কি, এটা করা যাবে না। তাকে হেল্প করতে হবে, তাকে আদর করতে হবে, তাকে বোঝাতে হবে যে তুমি বাবা, তুমি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবা, আমরা তোমার জন্য আছি, তোমার সাপোর্টে আছি। একজন প্রশ্ন করেছিল আমাকে যে আমাদের পাড়ার একটা ছেলে আছে, নেশা করে, ওর বাবা মা রাগ হয়ে গেছে, ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছে এবং ও আরও খারাপ হয়ে গেছে। এটা একটা বিরাট ভুল হয়েছে, এটা করা যাবে না। তাকে আদর করে কাছে আনতে হবে, তাকে বোঝাতে হবে যে তুমি যেটা নিচ্ছ এটা ভুল, এটা ঠিক না, তুমি এটাকে ওষুধ খাবে, চিকিৎসা করবে, ব্যবহারিক মানে চেঞ্জটা করতে হবে, এবং আস্তে আস্তে আলটিমেটলি সে সুস্থ হয়ে উঠবে। সুতরাং এই জন্য প্রবলেম তো স্যার থাকে, সেটা হচ্ছে যে এই ধরনের রোগীরা স্বেচ্ছায় চিকিৎসা নিতে চায় না। এটার জন্য হচ্ছে আমাদের চিকিৎসার, আমাদের সরকারের দায়িত্ব আছে, কিছু সরকারের কিছু পোস্টারিং করা দরকার, সরকারের কিছু টেলিভিশনে দেওয়া দরকার, অ্যাডভার্টাইজ করা দরকার যে এই ধরনের রোগগুলা চিকিৎসা করা দরকার। ইভেন আমাদের মসজিদে যখন জুম্মার খুতবা হয়, ওই খুতবার সময় যদি আমাদের ইমাম সাহেবরা বলে যে এই নেশা করা ঠিক না, নেশা করলে চিকিৎসা করতে হবে, রেগুলার ডাক্তারের কাছে যেতে হবে, তাহলেও কাজে। স্কুলের টিচাররা যদি শেখায় যে এই যে তোমাদের যাদের নেশার হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট, যেমন সাচ রেজাল্ট, যেমন অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে লোকটা ভালো, সম্পূর্ণ সুস্থ, অ্যাক্সিডেন্ট হওয়ার পর দেখা গেলো সে খিটখিটে হয়ে গেছে, মেজাজ করছে, অল্পতে রেগে যাচ্ছে, সে কারোর সাথে কথা বলছে না, কিন্তু সে তো নেশা করেনি, কিন্তু ওই যে আঘাতটা পেয়েছে ওখানে ব্রেনে ড্যামেজ হয়েছে, ইন্টারনাল হেমোরেজ হয়েছে, এবং তার ফলে দেখা গেছে তার ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। তখন তার চিকিৎসা দরকার, চিকিৎসা দিলে পরে তখন সে সুস্থ হয়ে যাবে। তো সুতরাং যে কোনো রোগী, এটাকে যদি আমরা ফেলে দেই বা এটাকে আমরা অ্যাভয়েড করি, তাহলে ভুল করব। তাই বরঞ্চ আমাদের উচিত যে সহযোগিতা করা, এবং যে পেশেন্ট সেও সহযোগিতা করবে, তার আত্মীয় স্বজনের সহযোগিতা করবে। পেশেন্ট যদি সহযোগিতা না করে সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে তখন আমাদের কিছু হসপিটালাইজ করতে হয়, যেমন আমরা প্রমিসের কথা বলছি, প্রমিস হসপিটালে এদের স্কট সিস্টেম আছে, এদের লোকজন আছে, ওদেরকে যদি ফোন করে দেয় তখন ওরা এসে পেশেন্টকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে চিকিৎসা করবে, কাউন্সেলিং করবে, তার ঠিকমতো ব্যবহার করবে, আস্তে আস্তে তাকে সুস্থ করে তুলবে। তো সুতরাং এইসব রিহ্যাব সেন্টারেরও প্রয়োজন আছে, এবং এইখানে আমাদের বাবা মাকে যোগাযোগ করতে হবে যে আমার ছেলেটা একটু অসুস্থ, ছেলেটা কথা শুনছে না, ছেলেটা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন।
এইটা যদি করে এরকম বললে সাহায্য করা যায় এবং সাহায্য করলে ভালো হয়। এই জায়গাটাতে আরেকটা রিলেভেন্ট প্রশ্ন যেটা আমার কাছে আসে সব সময়, যে গার্ডিয়ানরা ভীষণ জানতে চান যে জোর করে নিয়ে যাওয়ার পরে ও কি আসলে কোঅপারেট করবে, সে কি আরও বেশি রিয়্যাক্ট করবে কিনা। স্যার, একটা বিরতির সময় হয়ে এসেছে, বিরতিটা নিয়ে এসে আমি এই উত্তরটা আপনার কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতি নিয়ে আবার ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আমরা কথা বলছিলাম মানসিক রোগী ও মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উপায় নিয়ে অধ্যাপক ডাক্তার জহির উদ্দিন আহমেদের সাথে। স্যার, বিরতির আগে যে প্রশ্নটাই ছিলাম, যে অভিভাবকদের মনে ভীষণ প্রশ্ন থাকে যে জোর করে যখন কাউকে চিকিৎসায় দেওয়া হয়, সেটি মানে মাদকাসক্ত ব্যক্তি হোক বা অন্য মানসিক রোগীই হোক, তাকে যখন জোর করে চিকিৎসায় দেওয়া হয় তিনি কতটুকু কোঅপারেট করেন, তিনি কি আসলে চিকিৎসাটা রিসিভ করেন কিনা। আসলে আমাদের গার্জিয়ানদেরকে কিছু কাউন্সেলিং করা, কিছু শিক্ষা দেওয়া। আমার মনে আছে আমি যখন হোলি ফ্যামিলিতে ছিলাম, আমার এক পেশেন্টের গার্জিয়ান এসে বলল যে স্যার আপনি তো পেপারে লেখালেখি করেন, আমাদের জন্য কিছু লেখেন, আমরা বাবা মারা কী করব। এবং বাবা মাদের এটা জানা উচিত যে এই যে চিকিৎসাটা যে আমি যদি না করি তাহলে আলটিমেটলি তার রেজাল্ট খুব খারাপের দিকে যাচ্ছে। আমি অ্যাভয়েড করতে পারবো না, আমি এটাকে অস্বীকার করতে পারবো না, এটাকে চিকিৎসা করতে হবে। সুতরাং আমি যে দিলে যে পেশেন্টটা খারাপ হবে, এটা একটা ভুল ধারণা। আসলে এটা খারাপ হবে না, বরঞ্চ একটা জিনিস করা যাবে যে তাকে ওই কাউন্সিলিংটা, বিহেভিয়ারাল থেরাপিটা বেশি করে করাতে হবে, যে সে যেন বুঝতে পারে তার রোগটা কীরকম। আমি যখন নাইজেরিয়াতে ছিলাম, এক পাইলট অফিসার এরকম প্রবলেম ছিল এবং তার প্রবলেম হয়েছে, এবং ঠিক এই 5 বছর ওনার সঙ্গে পরে যখন দেখা গেছে তখন দেখলাম উনি ঠিক ওষুধ খাচ্ছেন, বলে অ্যাকর্ডিং টু ইউর প্রেসক্রিপশন ডক্টর আই এম টেকিং ইট। তো সুতরাং ভালো লাগলো যে সুতরাং এই যে কথা শুনেছে, রোগীর কথা শুনেছে, কোঅপারেশন হলে ডাক্তারেরও ভালো লাগে, তার মনে হয় যে যাক আমার এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমার রোগীটা ভালো হয়েছে। আপনার কথা থেকে আমার একটা অভিজ্ঞতা মনে পড়ে গেল যে আমার ওসিডির একজন ক্লায়েন্ট আছে, ছোট একটা মেয়ে, ওকে খুব ফোর্স করে দিতে হয়েছিল, প্রথমে হসপিটালাইজ করতে হয়েছিল। তো ও খুব রিল্যাক্টেন্ট ছিল, পুরো টাইমই রিল্যাক্টেন্ট ছিল। তারপর বের হওয়ার পরও ও লম্বা সময় কাউন্সেলিং করলো এবং কাউন্সেলিংয়ের থ্রুতে ও ওই জায়গাটাতে যেতে পেরেছে যে না, এই যে আমাকে পুশ করে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে, জোর করেই দেওয়া হয়েছে, এটা আসলে ভালোরই জন্য ছিল। এবং এরপরে ওর আরেকবার অসুবিধা হয়েছে, তখন ও নিজে থেকেই বলেছে যে আমাকে একটু হসপিটালে দিয়ে আসো, কারণ হসপিটালের ওই ট্রিটমেন্টটা তো ওর জন্য ওই মুহূর্তে দরকার। সে নিজে যখন এটার সিভিয়ারিটি বুঝেছে, নিজেই সাজেস্ট করতে পেরেছে, বুঝতে পেরেছে সেই জন্য। আর ওসিডিটা যে রোগটা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বাংলায় আমরা যেটাকে সূচিবাই বলি, এটা একটা কমপ্লিকেটেড রোগ। এটা কমপ্লিকেটেড মানে এটা সহজে ভালো হয় না, চিকিৎসা কন্টিনিউ করলেও সহজে ভালো হয় না, কারণ এটার সাথে বিহেভিয়ারাল থেরাপিটা লাগে। এবং দেখা যায় বিশেষ করে যাদের শাশুড়ি, যাদের মা, যাদের এরকম হয়, বিশেষ করে এটা মেয়েদের মধ্যে বেশি হয়। আমি একটা স্টাডি করেছিলাম, তাতে দেখেছিলাম যে প্রায় 70% মহিলাদের মধ্যে এটা হয়, 30% ছেলেদের মধ্যে হয়। সুতরাং ওসিডিটা মেইনলি মহিলাদেরই হয়, এবং বিশেষ করে যাদের শাশুড়ি, বউ বা ছেলের বউ, তাদের যদি হয় তাদের সংসার চালানো মুশকিল হয়ে যায়। এবং দেখা যায় যে অনেক ডিভোর্স হয়ে গেছে এই ইয়েতে। তখন তাদেরকে ওই একবার একটা ঘটনা জানি যে এক ভদ্রমহিলার একটি মাত্র মেয়ে ছিল, খুব সুন্দর, অপূর্ব সুন্দরী, তার সঙ্গে এক মিলিটারি মেজরের বিয়ে হয়েছে। তো মিলিটারি মেজর, ওই ভদ্রমহিলার ছিল ওসিডি। ভদ্রমহিলার ড্রয়িং রুমে ঢোকার আগে একটা ছোট রুম ছিল, ওই বাইরের জুতা কাপড় ওখানে বদলিয়ে তারপরে ঢুকতে হতো। তো জামাই তো জানে না নতুন বিয়ে হয়েছে, সে গটগট করে চলে এসছে, ও শাশুড়ি চিৎকার শুরু করেছে, আরে বন্ধ করে আসবে না, ওইখানে বসো, ওখানে তোমার জুতা খুলো, লুঙ্গি পরে তারপর ঘরে ঢুকো। তো জামাই তো খুব তাজ্জুব হয়ে গেলো, বলে হোয়াট ইজ দিস, এটা কেমন কথা। তারপরে পরে আরেকবার যখন আসছে আবারও সেই একই কথা, তখন সে রাগ হয়ে গেছে, সে বলে আমি এই বাড়িতে আর আসবো না, আমি এই বাড়ির সাথে সম্পর্ক রাখবো না, মেয়ে ডিভোর্স হয়ে গেছে। এখন মায়ের কারণে মেয়ে ডিভোর্স হয়ে গেল, এটা যে একটা কমপ্লিকেটেড রোগ, এটাকে বোঝা উচিত। আমার কাছে একটা রোগী এসেছিল, ওসিডি এরকম এক রোগী, উনি কারো বাড়িতে গেলে বসতেন না, চেয়ারে বসতেন না, কেউ কলা খাবার টাবার দিলে উনি এরকম করে উপরে ছুঁড়ে তারপরে খেতেন।
টাচ করতেন না, কলার ছিলকাগুলি খেতেন, ছাগল যেরকম লাফিয়ে লাফিয়ে পাতা খায় এরকম লাফিয়ে লাফিয়ে কলা খেতেন। তখন তাদের নিয়ে খুব মুশকিল, ভদ্রলোক একবারে কেঁদে ফেলেছে, হাজব্যান্ডটা একেবারে অসহায়, মানে যে আমার এই কী করব। বরিশাল থেকে এসেছিলেন কষ্ট করে। তো তারপরে তার চিকিৎসা করলাম, চিকিৎসা করার পর সেই ভদ্রমহিলা আসলেন, বসলেন, বসে কথা বললেন এবং ওই ভদ্রলোকও খুব খুশি হয়ে গেলেন যে আমার ওয়াইফ ভালো হয়েছে। অনেকটা স্বাভাবিক জীবনে ফেরা যায়। তারপরে যেটা প্রবলেম হচ্ছে, আশা বন্ধ করে দিলেন, চিকিৎসা বন্ধ করে দিলেন, আবার রিল্যাপস, এবং আবার রিল্যাপস হয়ে এখন এই ভদ্রলোক কী করছে, ভদ্রলোক তারপর ডিভোর্স দিয়ে দিচ্ছে। সেটা খুবই দুঃখজনক। এইটাই একটা সমস্যা, যখন এই ধরনের রোগ ভেরি কমপ্লিকেটেড এবং লং টার্ম থেরাপি করতে হয়। আমরা যদি অল্পতে হাঁপিয়ে যাই তাহলে হবে না। আমাদের এই হাঁপিয়ে যাওয়াটা শুধু নিজে না, পরিবারকেও হাঁপালে চলবে না, সবাইকে এখানে ধৈর্যশীল হতে হবে এবং সকলকে ধৈর্যশীল হয়ে তারপর মানে কন্টিনিউ করতে থাকতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। মানে ওসিডির ব্যাপারটাও মাঝে চলে আসলো, আসলে ভালোই হলো আমাদের আলোচনার মাঝে যে লং টার্মের যে সমস্ত ক্রনিক রোগ আছে সেই রোগগুলোর সবটারই মেইনটেনেন্স দরকার আছে, আদারওয়াইজ রিল্যাপস হয়। এই রিল্যাপস শব্দটা যে শুধুই ড্রাগ অ্যাডিকশনের সাথে জড়িত বিষয়টা তা নয়, শুধু অ্যাডিক্টেডরাই রিল্যাপস হচ্ছে তা না, অন্য রোগও রিল্যাপস হচ্ছে। তো কাজেই মেইনটেনেন্সে থাকতেই হবে। এক্স্যাক্টলি, ফলো আপ থাকতেই হবে, চিকিৎসা করতে হবে। একটু চিকিৎসার প্রক্রিয়াটা স্যার যদি একটু বলেন, মাদকাসক্তিদের জন্য খুব অল্প কথায়। মাদকাসক্তিদের জন্য আমরা প্রথমে একটা শর্ট টার্ম আর লং টার্ম মেডিসিন আছে। শর্ট টার্ম মানে যে দিলে পরে 2-3 ঘন্টা বা 5 ঘন্টা এটার অ্যাকশন থাকবে। আরেকটা আছে লং টার্ম, যেটা ইনজেক্টেবল, যেটা দিলে পরে 2 সপ্তাহ পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকে। সুতরাং অনেকে করে কি যে এই ওষুধ তেমন খেতে চায় না, সুতরাং তারা ইনজেকশন নেয়। তারা এসে মাসে একটা করে ইনজেকশন নিয়ে যায়, আর একটা ওষুধ খেতে হয়, না খেলে তাদের এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, ঘাটটার বাঁকা টাকা হয়ে যেতে পারে, মুখ দিয়ে লালা পড়তে পারে, সেই জন্য ওই একটা খায়। তো আমরা তখন অনেক সময় পেশেন্টকে বলি, ঠিক আছে আপনি ওই ইনজেকশন মাসে একটা করে নেন, তাহলে পরে আপনি অন্তত ভালো থাকবেন। তো মাসে ইনজেকশন করে নেয়, আর ওই একটা করে ওষুধ আমরা দিয়ে দিই, পার্কিনিল বা সাইক্লিসিড সি, এটা একটা দিয়ে দিলে পরে তখন ওরা ওটা খেয়ে নেয়। তাহলে পরে হবে কি, তাদের কোনো সাইড এফেক্ট হয় না, কিন্তু সে ভালো থাকে। এই মানে চিকিৎসার প্রক্রিয়াটার মধ্যে স্যার মানে আমরা জানি যে এটা একটা টিম ওয়ার্ক, এই একটু সেই টিম ওয়ার্কটা সম্পর্কে যদি বলেন। হ্যাঁ, টিম ওয়ার্ক মানে হয় কি, অ্যাকচুয়ালি একজন সাইকিয়াট্রিস্ট যখন এই রোগী চিকিৎসা করে, একজন সোশ্যাল ওয়ার্কার দরকার, একজন সাইকোলজিস্ট দরকার, আর একজন অ্যাডমিনিস্ট্রেশন যারা করে HR তাদের দরকার। কারণ হয়েছে কি, অনেক সময় অনেক পেশেন্ট এসছে, বাবা মা আত্মীয় স্বজন অনেক দিন ধরে আসছে না, দেখা করছে না, তখন তাদেরকে কন্ট্যাক্ট করতে হবে, তাদেরকে খবর দিতে হবে যে আপনারা আসেন, আপনাদের মানে পেশেন্টকে দেখাশোনা করেন, আপনি এখানে এসে ফেলে চলে গেছেন তা তো হবে না, সুতরাং আপনাদের দায়িত্ব আছে। তার সাথে সাথে আমাদেরকে ওই যে অ্যাডভার্টাইজটা করতে হবে যে এই রোগ ভালো হয়, এই রোগ নির্মূল হয়, এই রোগ চিকিৎসা করলে ভালো হয়, কিন্তু মেইনটেনেন্স থেরাপিটা করতে হবে। মেইনটেনেন্স থেরাপি না করলে পরে এই রোগ আবার আসবে। এবং এই মাদকাসক্তি রোগটা এরকম এত খারাপ অবস্থা যে মানুষকে হিংস্র বানিয়ে ফেলে, মানুষ খুন করতে পারে, মানুষ তখন বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে, যা খুশি তাই করতে পারে। এই জন্যে এখন যারা মাদকাসক্তি হয়ে যায়, বিশেষ করে আজকে আমাদের যে সমাজটা যা হচ্ছে, আমার খুব দুঃখ লাগে। আমরা যেদিন পেপার খুলি দেখি 3টা খুন, 5টা খুন, 10টা খুন, এরকম একটা খুন হচ্ছে। কোনো কারো সহ্য নাই, ধৈর্য নাই, কথা হচ্ছে, কথার মধ্যে তর্ক লাগছে, মেরে ফেলতেছে। হাজব্যান্ড ওয়াইফ নতুন বিয়ে হয়েছে, তাদের মধ্যে টলারেন্স নাই। আগে মানুষে বছরের পর বছর বিয়ে করেছে, 20 বছর 30 বছরের তাদের বিবাহিত জীবন, আর এরা 3 মাসও থাকতে পারে না। 3 মাসের মধ্যেই দেখা গেল হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে, অথবা খুনাখুনি করে একজন মরে গেছে। এই যে জিনিসগুলো, তার মানে আমাদের যে ধৈর্য এবং সহ্য শক্তি আমরা একেবারেই হারিয়ে ফেলেছি। এবং ধৈর্য সহ্য শক্তি কিন্তু এই মানসিক চিকিৎসার সাথেও হয়। তখন আমরা ওষুধ দিয়ে দিই যাতে তার ধৈর্যটা বাড়ে, সহ্যটা বাড়ে, এবং তার আশা নিরাশার জিনিসগুলো আমরা বলতে পারি। অনেক ধন্যবাদ স্যার, চমৎকার আলোচনা হলো, আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।